ননদ জোহার সাথে তর্কাতর্কির এক পর্যায়ে আচমকা কারো হাতের দাবাং মার্কা চট খেয়ে কথার মাঝখানে চুপ হয়ে গেল জাকিয়া। চট দেয়া মানুষটাকে দেখে সে একেবারে স্থির হয়ে গেল। সামান্য একটু দই খাওয়া নিয়ে তার স্বামী মাহবুব তাকে চট মারল, এটা ভাবতেই চোখে তার অশ্রুকণা টলমল করতে লাগল। মাহবুবের পেছন থেকে ওর মা বলল, দে বাবু, আরও একটা দে। একে তো না বলে আমার মেয়ের আনা দই খেয়েছে, তার উপর আবার তর্ক করছে। কেন, মা বাবা কি কখনো দই খাওয়ায়নি? ও তো আবার অনাথ। নিজের গাল থেকে হাত নামালো জাকিয়া। গাল লাল হয়ে গেছে। লম্বা একটা শ্বাস নিল, তারপর বলল, প্রচণ্ড গরম লাগছিল বলে 2 চামচ দই খেয়েছি জোহা। লাখ টাকার সম্পদ না, তোমার ভাইকে বললে আবার এনে দিত। আর হ্যাঁ মা, আমি অনাথ, সেজন্য আপনার ছেলেকেও বলেছি আমাকে যেন বিয়ে না করে, কারণ আমার তো পরিবার নেই যে আপনার চাহিদা পূরণ করবে। অনাথ বলে মুখোশের আড়ালের মানুষগুলোকে দেখছি। বলে মাহবুবের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আপনার বড়লোক ঠিক আছে, কিন্তু মনের দিক থেকে ছোট লোক। মাহবুবের মা বলল, দেখলি বাবু, দেখলি তোর বউ কেমন করে বলে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে মাহবুব বলল, সবই দেখলাম এবং শুনলাম, আর এটাও বুঝলাম এক বাটি দধির দাম কোটি টাকা না। তোমার মেয়ের কিনে আনা দধি না হয় জাকিয়া খেয়ে ফেলেছে, তাই বলে এমন আচরণ করবা? জাকিয়া অনাথ, এটা এভাবে না বললেও পারতাম। জোহার আগে ফুসফুস করতে করতে বলে, দেখো ভাইয়া, নিজের বউয়ের হয়ে একদম সাফাই গাইবে না। মায়ের থেকে দৃষ্টি সরিয়ে জোহার দিকে নজর দেয় মাহবুব। তারপর বলে, বউয়ের সাফাই গাইলাম কই? তোদের সামনে তো দোষ না থাকা সত্ত্বেও জাকিয়াকে চট দিলাম। আর কি করব বল? তালাক দিব নাকি লাঠি পেটা করব? আসলে দোষটা কার বলতো? দোষটা হচ্ছে আমার কপালের। নিজের পছন্দে বিয়ে করেছিলাম তো, তাই ভেবেছিলাম অসহায় মেয়েটা পরিবার পাবে। এখন দেখছি জাহান্নামে এনে ফেললাম। এসব বলেই বাহিরে চলে গেল মাহবুব। জোহা মায়ের দিকে তাকিয়ে বলে, দেখলে মা, দেখলে তোমার ছেলে। মাহবুবের মা বলে, জোহা, অনেক হয়েছে, রুমে যাও। সন্ধ্যায় নিজের রুমে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে জাকিয়া। দই কিনে এনে সোজা নিজের রুমে এলো সে। এসেই জাকিয়াকে ডাকতে লাগল, জাকিয়া, এ জাকিয়া, উঠে দেখো, তোমার জন্য দই নিয়ে এসেছি। পাশ ফিরে মাহবুবের দিকে তাকালো সে। এখনও গালে লাল আভা আছে, চোখ দুইটা টকটকে লাল, হয়তো এতক্ষণ কান্না করার ফল। টকটকে লাল চোখ দেখে মাহবুব আতকে উঠল। তড়িঘড়ি করে জাকিয়ার কাছে আসলো সে। গায়ে হাত দিতেই আরও চমকে গেল, গা জ্বরে পুড়ে যাচ্ছে তার। জাকিয়ার গায়ে স্পর্শ করতেই সে হাতঝাড়া মেরে ফেলে দিল। রাগে গজগজ করে বলল, একদম ছুবে না আমায়, আদিক্ষেতে দেখাতে এসেছে দই নিয়ে। অনাথ হতে পারি, তবে আত্মসম্মানবোধ আমার আছে। এই দইয়ের জন্য তোমার হাতে চট খেয়েছি, আবার সে হাতে দই খাবো? এমনটা ভাবলে কি করো তুমি? হয়তো তোমার সংসার ছেড়ে আমার যাওয়ার কোনো জায়গা নেই, তবে আমি কোনোদিন তোমার টাকায় দই কিনে খাবো না। অকারণে চট খাওয়ার সে হাতে দই খাওয়া আর বিষ খাওয়া সমান। মাহবুব জাকিয়ার কথাকে পাত্তা না দিয়ে হাত দুটো চেপে ধরে বলল, আচ্ছা ছুব না, তবে আজ না, কাল থেকে। আজ তোমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, জলপট্টি দিতে হবে। নিজের হাত দুটো ছাড়াতে ছাড়াতে জাকিয়া বলে, তোমাকে বলেছি না আমাকে ছুবে। কথাটা অসম্পূর্ণ রেখেই জ্ঞান হারালো সে। ভোরে চোখ খুলে জাকিয়া, কপালে তার এক টুকরো শুকনো কাপড়। শিয়রের পাশে মাহবুব আধশোয়া হয়ে গভীর ঘুমে নিমগ্ন। বুঝতে তার দেরি হল না, রাতে জ্বরের মাত্রাটা আরও বেড়েছিল। মাহবুবের একটা হাত নিজের মুঠোবন্ধী করল, আলতো করে ঠোঁট ছোঁয়ালো সেই হাতে। শোয়া থেকে উঠে মাহবুবের কপালেও সতর্কতার সঙ্গে ঠোঁট ছোঁয়ালো, যেন ঘুম না ভেঙে যায়। আনমনে ভাবতে লাগল, তুমি ছাড়া এই দুনিয়ায় আর আমার কেউ নাই, আগলে রাখার মানুষ একমাত্র তুমি। তবে সমস্যা একটাই, অন্যের প্রতিবাদ করতে পারো না। দীর্ঘশ্বাস ফেলে চলে গেল রান্নাঘরে। বেশ কয়েকদিন পরের কথা, জোহাকে পাত্রপক্ষ দেখে গেছে। তাদের জোহাকে পছন্দ হয়েছে। এখন সেখানে আত্মীয়তার সম্পর্ক গড়বে কিনা সেটা নিয়ে আলোচনা করছে তার মা। যেহেতু বিয়েটা জোহার, তাই রুমের কোণে জোহাও আছে। ট্রেতে করে চায়ের কাপ হাতে রুমে প্রবেশ করল জাকিয়া। সবাইকে চা দেওয়ার পর আমতামতা করে বলল, আসলে মা, হয়েছে কি, আমি ছেলের বোনকে চিনি, খুবই বাজে মহিলা, সবাইকে চাপের উপর রাখে। পরিবারের সবাই ওনাকে ভয় পায়। তাছাড়া বিয়ে হয়ে যাওয়ার পরও বাপের বাড়ি থাকে, শ্বশুর শাশুড়ি কারোর খোঁজ খবর নেয় না। আরও কিছু বলতে নিবে, তার আগেই তেলে বেগুনে জ্বলে ওঠে জোহা। ক্রোধান্বিত চোখে জাকিয়াকে বলে, আমার বড় ঘরে বিয়ে হবে বলে তোমার হিংসে হচ্ছে, তাই না? তাই উল্টোপাল্টা বলতে এসেছ, এত রাগ আমার উপর? কিন্তু জোহা জিদ করে বসেছিল এখানেই বিয়ে করবে। এক্ষেত্রে মাহবুবের মাও কিছু করতে পারেনি। মেয়ের জেদের কাছে নিজেও হার মেনেছেন। মেয়ে যখন তার সিদ্ধান্তে অনড়, তখন তিনি বলেন, তোমার ভাষ্যমতে জাকিয়া তোমার ভালো চায় না বলে এই বিয়ে করতে নিষেধ করেছে, তাই তুমি এই বিয়েটা করবে। কিন্তু তোমার ভাই, সেও কি তোমার অনিষ্ট চায়? তুমি যদি বলো চায়,
তাহলে আমি তোমার এই কথা মানব না। অনেক পাগলামি আমি সহ্য করেছি। তোমার কথা মতো এখানেই তোমার বিয়ে দিব। তবে সংসার জীবন অসুখী হলে কখনো আমাদের দিকে আঙুল তুলতে পারবে না। বিয়ে ঠিক হয়ে গেল ওই ছেলের সাথেই। সবার এত বিধিনিষেধ কোনো কিছুর তোয়াক্কা করল না জোহা। বিয়ে ফিরানি সব শেষ হয়ে জোহার 3 মাস গিয়ে 4 মাসে পড়ল। ফিরানির পর জোহার ননাস তাকে আর এবারে মুখী হতে দেয়নি। অনেক বলার পর জোহাকে আসতে দিল তারা। ক্লান্ত বিকেলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে জোহা। না, আমার ওখানে ভালো লাগে না। কিছু খেতে গেলে নন্নাসকে জিজ্ঞেস করতে হয়, কোনো ড্রেস কিনলে তাকেও জিজ্ঞেস করতে হয়। সে যদি অনুমতি দেয় তো কিনতে পারি, খেতে পারি। তোমার জামাই আমার জন্য শখ করে কিছু আনলে সেটাও তাকে দেখাতে হয়। তোমার সাথে ফোনে কথা বললেও পাশে দাঁড়িয়ে থাকে। ওনার বাচ্চা সেবা করতে হয়। তোমার জামাই কিছু বলে না। ওনার কথার বাইরে চললে সংসারে অশান্তি করে। তোমার জামাইকে বলেছি, তার এক কথা, তার বোন তাকে বড় করেছে। তার বোন যেভাবে বলে সেভাবে যেন চলি। বিকেলে চা খাওয়া লাগে জাকিয়ার শাশুড়ির। চা দিতে এসেছিল সে। এসেই সব শুনে ফেলে। চায়ের কাপ শাশুড়ির হাতে দিয়ে জোহাকে বলে, কয়েক মাস আগে এখানে দাঁড়িয়ে বলেছিলাম এই বিয়েটা করো না। ওই মহিলাকে আমি চিনি কতটা ডেঞ্জারাস। তুমি কি উত্তর দিয়েছিলে? ভুলে যাওনি নিশ্চয়ই? আল্লাহ মানুষের কিছু কর্মের ফল এই দুনিয়াতেই দেয়। আফসোস, মানুষ বুঝে না। বিয়ের আগে আমার সাথে কি করতে মনে আছে? সামান্য দইয়ের ব্যাপারটা আমি ভুলে যাইনি। তোমার কৃতকর্মের ফল এখন দ্বিগুণ হারে ভোগ করছো। তবে তোমার আর আমার মাঝে পার্থক্য কি জানো? তোমার দুঃখ বিলাস করার জন্য তোমার মা আছে। ওনার কোলে মাথা রেখে হালকা হতে পারছো। আমার কেউ নাই কষ্ট ভাগ করার, কারণ আমি যে অনাথ। তোমার ভাইও কোনোদিন ঠিকমতো সান্ত্বনা দেয় নাই। কেমন লাগে জোহার স্বামী সাপোর্ট না করলে? বলেই কাউকে কিছু না বলার সুযোগ দিয়ে চলে এলো সেখান থেকে। জোহা নিজের ভুল বুঝতে পারল। তোমার ছেলের বউয়ের কাণ্ডখানা দেখেছ মা? সেই সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, বিকেল হতে চলল, এখনও বাড়ি ফেরার নামগন্ধ নেই। দুপুরে ওই একটু ভাজি আর ডাল দিয়ে ভাত খেয়েছি। খিদে পেট কেমন করছে। আজ বাদে আমার কাল পরীক্ষা। এভাবে না খেয়ে থাকলে পড়াশোনায় মন বসবে আমার, বলো তো? দুপুরের পর বিছানায় বসে একটু ঝিমুচ্ছিলেন শেফালি বেগম। মেয়ে জিনিয়ার কথা শুনে একটু নড়ে চড়ে উঠলেন। জিনিয়া এবার এসএসসি পরীক্ষার্থী। সারা দিন বইয়ে মুখ গুজে থাকাই তার কাজ। বাড়ির কুটোটিও নাড়ে না সে। মেয়ের কথার সাথে তাল মিলিয়ে শেফালি বেগম বললেন, তুই ঠিকই বলেছিস। সুবর্ণা আজকাল বাইরে বেশি সময় কাটাচ্ছে। তার এভাবে হুটহাট বাইরে চলে যাওয়াটা আমারও মোটেও ভালো ঠেকছে না। সংসারে আজকাল তার মন দিল কিচ্ছু নেই। আজ সুমন বাড়ি আসুক, বিষয়টা ওকে জানাতে হবে, নয়তো ঘরের বউ কখন কি করে বসে আল্লাহই জানে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। মান সম্মান জলে যাওয়ার আগে ঘরের বউ ঘরে রাখো। সারাদিন ফোনটা নিয়ে বসে থাকে। এত সব কার সাথে চ্যাট করে কে জানে। আমারও তো ফোন আছে, কই আমি তো এত ফোন চালাই না। খোঁজ খবর নিয়ে দেখো কার সাথে কোনো লাইন মারছে কিনা। কথাটা বলেই ভেঙচি কাটে জিনিয়া। তাড়াতাড়ি করে মায়ের ঘর থেকে চলে গিয়ে আবারও বই নিয়ে পড়তে বসে সে। শেফালি বেগম ভাবছেন জিনিয়ার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। আজকাল সুবর্ণার ভাবসাব ভালো লাগছে না। সারা দিন ফোন নিয়ে বসে থাকে, হুটহাট বাইরে চলে যায়, সারাদিন কী নিয়ে যেন চিন্তায় মগ্ন থাকে। এসব কিছুই চোখ এড়ায়নি শাশুড়ি শেফালি বেগমের। সে ভাবে আজ সুজন বাড়ি আসলে বিষয়টা তাকে জানাতেই হবে। আসরের নামাজ শেষে ড্রয়িং রুমে বসে শেফালি বেগম টিভিটা ছেড়ে দিতেই সুবর্ণা ঘরে ঢোকে। চোখ মুখ ভীষণ ক্লান্ত। ড্রয়িং রুম পেরিয়ে ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই প্রশ্ন করেন শাশুড়ি শেফালি বেগম, কোথায় ছিলে এতক্ষণ? মা, কাজ ছিল একটু, তাই দেরি হয়ে গেছে। সুবর্ণার কথা শুনে রেগে যান শাশুড়ি। রাগী গলায় বলে, আজকাল তোমার বাইরে এত কী কাজ থাকে শুনি? কয়দিন যাবৎ দেখছি সংসারে একদম মন নেই তোমার। সারা দিন টই টই করে সন্ধ্যার আগে আগে বাসায় ফেরো। কই, আগে তো তোমাকে এত কাজ করতে দেখিনি। ইদানিং কী এমন কাজ থাকে তোমার? শাশুড়ির কথায় তেমন কোনো উত্তর না দিয়ে নিজের রুমে ঢুকে যায় সুবর্ণা। দরজার আড়াল থেকে বিদ্রূপের স্বরে ফোড়ন কাটে জিনিয়া। দেখো দেখো, তোমার ছেলের বউয়ের কত উন্নতি হয়েছে, তোমার কথার কোনো পাত্তাই দিল না। শাশুড়ি শেফালি বেগম আরও রেগে যান। রাগে গিজগিজ করতে করতে বলে, আজ সুজন আসুক শুধু বাড়ি। তড়িঘড়ি করে রাতের রান্নাসহ যাবতীয় কাজ শেষ করে ফোন নিয়ে বসে সে। সন্ধ্যার পর সুজন বাসায় ফিরতেই ড্রয়িং রুম থেকে শেফালি বেগম ডেকে বলেন, সুজন, এদিকে আয়, কথা আছে তোর সাথে। মায়ের ডাক শুনে তার দিকে এগিয়ে যায় সুজন। মৃদু হেসে বলে, কি হয়েছে মা, কোনো সমস্যা? ঘরের পরিস্থিতি কি কোনোটাই চোখে পড়ে না তোর? মায়ের কথা শুনে একটু ঘাবড়ে যায় সুজন। বিস্মিত মুখ নিয়ে জিজ্ঞেস করে, কেন মা, কি হয়েছে? শেফালি বেগম কিছু বলে ওঠার আগেই কথা বলে জিনিয়া।
আজকাল ভাবি কোথায় যাচ্ছে কি করছে সে খবর কি রাখিস ভাইয়া? সকালে বাসা থেকে বের হয়ে বিকালে বাড়ি ফেরে, কেউ কিছু জিজ্ঞেস করলে পাত্তা দেয় না, রুমে ঢুকে সারা দিন ফোন নিয়েই পড়ে থাকে। এ বাড়িতে যে তার শাশুড়ি ননদ স্বামী আছে সে খবর কি তোর বউ রাখে? জিনিয়ার কথা শুনে চিন্তিত হয় সুজন। সেও কিছুদিন ধরে লক্ষ্য করছে জিনিয়া সারাক্ষণ ফোনে কার সাথে যেন মেসেজ করে, কিছু একটা ভাবে। কিন্তু সেসব কথা জিনিয়া ও তার মাকে বুঝতে না দিয়ে নিজের ঘরে চলে যায় সুজন। পেছন পেছন যায় শেফালি বেগম ও জিনিয়া। সুজন রুমে গিয়ে দেখে আসলেই তখন সুবর্ণা ফোন নিয়ে কারোর সাথে চ্যাট করছে। সুজন রেগে যায় খুব, দ্রুতগতিতে গিয়ে সুবর্ণার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। সুবর্ণা হতভম্ব হয়ে যায়, নরম গলায় জিজ্ঞেস করে, হঠাৎ আমার ফোন নিয়ে নিলে যে? তাহলে জিনিয়ার কথাই সত্যি, তুমি সারা দিন কাজকর্ম বাদ দিয়ে ফোন নিয়েই বসে থাকো। কি এমন আছে তোমার ফোনে, আজ দেখি একটু। কথাটা বলেই সুজন ফোন চেক করতে শুরু করে। সুবর্ণা কোনো কথা বলে না, চুপচাপ সুজনের কার্যক্রম দেখছে। প্রায় 10 মিনিটের মতো সুবর্ণার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, গ্যালারি চেক করার পর সুজন দেখে সুবর্ণার মেসেঞ্জারে একটি গ্রুপ খোলা হয়েছে, সিলেটের সাহায্যে এগিয়ে আসুন। সেখানে বেশ কিছু মেম্বার অ্যাড করা হয়েছে। সাহায্য হিসাবে যে যেভাবে পারছে সেখানে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে সাহায্য করছে। এমনকি বাজারের দোকানপাট, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে সাহায্য তোলারও কিছু ছবি দেখতে পায় সুজন। সে বুঝতে পারে তার মা বোন যেভাবে সুবর্ণাকে দোষারোপ করছে তার কিছুই নয়। সুবর্ণা কোনো অসৎ কাজ করছে না। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা তোলার জন্যই সুবর্ণা ঘন্টার পর ঘন্টা বাইরে থাকে। সুজন নিজের ভুল বুঝতে পারে, সুবর্ণার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, সিলেটে বন্যায় কবলিত মানুষদের জন্য তুমি এমন একটা উদ্যোগ নিয়েছ, তা কি আমাকে বলা যেত না? আমি কি বাধা দিতাম তোমাকে? সুজনের কথা শুনে সুবর্ণা বলে, তুমি আমাকে বাধা দিবে না তা আমি জানি। তুমি সারাদিন এমনিতেই অফিসের কাজে প্রেসারে থাকো, তাই তোমাকে বাড়তি টেনশন দিতে চাইনি। কাল তো শুক্রবার, তোমার ছুটির দিন। আমাদের ফান্ডে যথেষ্ট সাহায্য জমা হয়েছে, তাই ভাবছিলাম কাল তোমাকে সাথে নিয়েই সিলেটে ত্রাণ বস্ত্র বিতরণে যাব। সাথে আমার বন্ধুবান্ধবরাও থাকবে। সুজনের সাথে কথা বলে সুবর্ণা জিনিয়ার দিকে এগিয়ে যায়। জিনিয়ার কাঁধে হাত রেখে বলে, তোমার মতো অনেক শিক্ষার্থী সিলেটে বন্যার পানিতে আটকে আছে। তারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না। কিছুদিন আগেও যারা লেখাপড়া নিয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখছিল, তারাই আজ শুধু জীবন বাঁচানোর জন্য দেশবাসীর কাছে আকুতি জানাচ্ছে। তাদের স্বপ্নগুলো বন্যার নিষ্ঠুর স্রোতের মতো ভেসে চলে যাচ্ছে। আমি তোমাকে তো আমার নিজের বোনের মতোই দেখি। সিলেটে যেসব শিক্ষার্থীরা রয়েছে তারাও তোমারই মতো আমার কাছে। আমার সেসব ভাই বোনেদের জীবন বাঁচাতেই আমি মাঠে নেমেছিলাম, অথচ তোমরা আমাকে কত কথাই না শোনালে। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ে সুবর্ণা। জিনিয়া এবং তার শাশুড়ির চোখের কোণেও পানি জমা হয়ে গেছে এতক্ষণে। তারা নিজেদের ভুল বুঝতে পারে। সুবর্ণাকে কাঁদতে দেখে এগিয়ে আসে সুজন, নিজ হাতে চোখের পানি মুছে দেয়। সুজন কিছু বলার আগে সবাইকে কাছে টেনে নেন শেফালি বেগম। সুবর্ণার চোখের পানি শেষবারের মতো মুছে দিয়ে বলেন, তোমার সাথে কাল আমরাও যাচ্ছি সিলেটে বৌমা, কি নিবে না? শাশুড়ির কথায় চোখে পানি নিয়েও হেসে দেয় সুবর্ণা। হাসতে হাসতে বলে, নিব না? আমরা সবাই যাব কাল 360 আউলিয়ার জেলার মানুষের দুর্দিনের সাথী হতে। সদ্য ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে জেবা। বাবা মায়ের একমাত্র মেয়ে সে। ছোট থেকে সে বাবা মায়ের সব কথা মেনে চলে। তার বাবা আহসান সাহেবের স্বপ্ন মেয়েকে ডাক্তারি পড়াবেন, আর তাই জেবার অনিচ্ছাতেও সায়েন্স নিতে হয়েছে বাবার কথায়। ইন্টারের সময় খুব সীমিত, তোকে সিলেবাস এমনভাবে শেষ করতে হবে যেন প্রতিটা খুঁটিনাটি তোর নখদর্পণে থাকে। মেডিকেলে তোকে চান্স পেতেই হবে। আমার বন্ধুর মেয়ে গত বছর চান্স পেয়েছে, ওর ক্যারিয়ার নিয়ে আর চিন্তা নেই। আমি চাই আমার মেয়েও ডাক্তার হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব বাবা, তুমি শুধু দোয়া করো আমার জন্য। শুধু দোয়াতে কাজ হয় না, পড়তে হবে অনেক, রুটিন মেনে পড়তে হবে প্রতিদিন। জেবা প্রতিদিন নিয়ম মেনে পড়াশোনা শুরু করলো। রেজাল্টও ভালো হচ্ছিল তার। 2 বছর পর এইচএসসি এক্সাম হলো, গোল্ডেন পেল সে। তার বাবা মা তো ভীষণ খুশি। তবুও জেবার বাবা বললেন, গোল্ডেন পেয়ে খুশিতে পড়ালেখা বন্ধ করলে হবে না, আজ থেকে আরও বেশি করে পড়তে হবে যেন মেডিকেলে চান্স পেতে পারিস। জেবার মা বললেন, একটা দিন তো মেয়েটাকে একটু খুশি হতে দাও, সারাক্ষণ শুধু পড়া পড়া। একদিন পড়ার কথা বাদ দিয়ে একটু সেলিব্রেট করো। এখন তো সেলিব্রেটের সুযোগ নেই, সব সেলিব্রেশন হবে মেডিকেল চান্স পাওয়ার পর। এখন তো আরও বেশি করে পড়তে হবে ওকে। মেডিকেলের চান্স পাবি তুই, তারপর যত খুশি সেলিব্রেট করিস। এখন পড়তে বস গিয়ে। একটু মন খারাপ করে জেবা রুমে চলে গেল। পড়ার টেবিলে বসে ভাবল, আর কয়েকটা দিন, তারপরেই হয়তো বাবা আমাকে আর নিষেধ করবেন না কিছু করতে। শুধু একবার মেডিকেলে চান্স পেলেই মুক্তি।
দিনরাত জেবা পড়তে লাগলো। কিছুদিন পর মেডিকেলের ভর্তি পরীক্ষা হলো, কিন্তু দুর্ভাগ্যবশত মেডিকেলে চান্স পেল না সে। জেবার বাবা বারবার করে রেজাল্ট চেক করলেন। যখন শিওর হলেন সত্যি সে চান্স পায়নি, তিনি যেন আকাশ থেকে পড়লেন। আমি এখন মানুষকে মুখ দেখাবো কি করে? সবাই কল দিয়ে রেজাল্ট জানতে যাচ্ছে, আমি কি জবাব দেব? আমার কাছেও কল দিচ্ছে সবাই, আমি তো লজ্জায় ফোনটা রিসিভ করছি না। মান সম্মান সব শেষ। এই মেয়ের কাছে আমি কি এমন চেয়েছি? তাকে শুধু পড়তে বলেছিলাম যেন মেডিকেলে চান্স হয়, তার ক্যারিয়ার ভালো হবে। সে এটুকু করতে পারেনি। রিক্সাওয়ালার মেয়ে পর্যন্ত মেডিকেলে চান্স পায়, আর সে? তাকে কিসের অভাবে রেখেছিলাম? হে মেয়েকে দিয়ে কিচ্ছুই হবে না। আজ যদি আমার একটা ছেলে থাকতো তাহলে সে অবশ্যই আমার জন্য চান্স পেয়ে দেখাতো। এ মেয়ের মুখ দেখব না আমি, ছি ছি। বাবা মায়ের এসব কথা শুনে লজ্জায় অপমানে জেবা কান্নায় ভেঙে পড়ল। নিজেকে তুচ্ছ মনে হতে লাগলো তার। দরজা আটকে বসে কাঁদতে কাঁদতে শুনল তার বাবা বলছেন, এ মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না, তার চেয়ে বিয়ে দিয়ে দেই সেই ভালো, শুধু শুধু টাকার অপচয়। তুমি যা ভালো মনে করো, যাদের দিয়ে কিছু হবার তার এমনিতেই হয়, এ মেয়েকে দিয়েও পড়ালেখা হবে না। এসব কথায় জেবা আরও ভেঙে পড়ল। তার জন্য বাবা মায়ের মান সম্মান নষ্ট হয়েছে, তাকে বিয়ে দিতে চাচ্ছে। এসব ভেবে সে নিজেকে ঘৃণা করতে শুরু করল। তার বেঁচে থাকা অর্থহীন মনে হলো। এভাবে দুদিন কেটে গেল, রুমবন্দি হয়ে থাকল সে। বাবা মা কেউই একবারও কথা বলতে আসেনি তার সাথে। লজ্জায় অনুতাপে সে সিদ্ধান্ত নিল সুইসাইড করার। তাই সে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখল। প্রথম চিঠিতে লিখল, আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমি তোমাদের যোগ্য মেয়ে হতে পারিনি। আমার জন্য তোমাদের এত লজ্জা পেতে হবে আশা করিনি, আর কখনো যেন তোমাদের লজ্জা পেতে না হয় তাই একেবারেই চলে যাচ্ছি। ভালো থেকো তোমরা। চিঠি শেষ করেই ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে সুইসাইড করল জেবা। আরও একদিন অতিবাহিত হলো। পরদিন জেবার মায়ের মন একটু নরম হওয়ায় তিনি জেবাকে ডাকতে গেলেন। অনেকক্ষণ নক করার পরেও যখন দরজা খুলল না, তিনি জেবার বাবাকে জানালেন। প্রথম জেবার বাবা রাজি না হলেও পরে তিনি এসেও চেষ্টা করলেন দরজা খোলানোর। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন দরজা ভাঙবেন। অনেক চেষ্টার পর দরজা ভেঙে যখন দেখলেন জেবার মৃতদেহ ঝুলে আছে, তাদের প্রায় অজ্ঞান হবার মতো অবস্থা হলো। পাশেই চিঠিটা ছিল। চিঠি পড়ে তারা দুজনেই কান্নায় ভেঙে পড়লেন। জেবার বাবা কাঁদতে কাঁদতে বললেন, আমার কারণে আমার মেয়েটা এভাবে চলে গেল, আমি কেন মেয়েটার পাশে ছিলাম না? জেবার মা বাবা দুজনে বুঝলেন তাদের ওসব কথার কারণে তাদের মেয়ে সুইসাইড করতে বাধ্য হয়েছে। তারা যদি সাপোর্ট দিত মেয়েটাকে তাহলে হয়তো সে এমনটা করত না। কিন্তু তাদের বুঝতে অনেক বেশি দেরি হয়ে গেল। মোটিভেশন। ভার্সিটিতে চান্স পাওয়ায় জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। বাবা মায়েরা ভাবেন সন্তান ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই কেবল তাদের মান সম্মান বাড়বে, আর না পেলেই মানহানি ঘটবে। কিন্তু বিশ্ববিদ্যালয় মান সম্মানের মাপকাঠি নয়। বাবা মায়ের উচিত অন্যদের সাথে প্রতিযোগিতা না করে সন্তানকে সাপোর্ট দেয়া। একবার চান্স না পেলে আবার পরীক্ষা দেওয়াই যায়, কিন্তু জীবন চলে গেলে ফিরে আসে না। যদি বাবা মা একটু সাপোর্ট দেয় তাহলে যে কেউই জীবনে ভালো কিছু করতে পারে। শুধু প্রয়োজন সাপোর্ট আর ভালোবাসা। মেসেঞ্জারে বন্ধু নুহাত কিছু চ্যাটের স্ক্রিনশট দিয়ে বলল, দেখ বন্ধু, তোর বউ কি করে বেড়ায়, বেড়া দেখলে পাগল হয়ে যায়, সামনে রাখতে পারে না। তুই কি ভালো করতে পারিস না নাকি? নুহাতের কথা শুনে খুব রাগ হলো। ইচ্ছে করছিল কষে কয়টা থাপ্পড় মারে। লাবিব নিজের রাগকে সামলে নিল। সকাল হতেই সে দ্রুত বাইরে চলে গেল। অনুষা তার ছোট মেয়ে লীরাকে পড়াচ্ছে। মেয়েটা এক পর্যায়ে বলল, মা, আজকে বাবা সকাল সকাল চলে গেল কেন? বাবার কাজ আছে মা, তাই সকাল সকাল চলে গিয়েছে। লীরা আর কিছু জিজ্ঞেস করেনি। সকাল থেকে বেশ কয়েকবার কল করেছিল লাবিবকে, কিন্তু লাবিব ফোনটা রিসিভ করেনি একবারও। লাবিব অফিস থেকে ফিরে রুমে গিয়ে ফ্রেশ হলো। এ সময় অনুষা এসে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? কিছুই হয়নি। তাহলে সকালে নাস্তা না করে চলে গেলে কেন? আর কতগুলো কল দিয়েছি তোমায়, রিসিভ করলে না একটাও? সারাদিন আমি আজেরে বসে থাকি না, অনেক কাজ থাকে আমার। অনুষা লাবিবের রাগ দেখে ঘাবটে গেল। লাবিব তো কখনো এভাবে রেগে কথা বলে না, আজকে হঠাৎ কি হলো? রাতে অনুষা ও লীরা ঘুমাচ্ছে, কিন্তু লাবিবের চোখে ঘুম নেই। অনেক ভেবে চিনতে একবার অনুষার ফোনটা চেক করল। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কল লিস্ট সব দেখল, কিন্তু কোথাও কিছু না পেয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর। ভাবতে লাগলো অনুষা হয়তো সব ডিলিট করে দিয়েছে। কয়দিন যাবৎ লাবিবের আচার আচরণ অনুষার ভালোই লাগছে না। তাই অনুষা লাবিবকে বলল, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? আমার কোনো কথা নেই, তোমার না থাকলেও আমার আছে। লাবিব বিরক্ত হয়ে বলল, কি কথা, দ্রুত বলো। এত অস্থির হচ্ছে কেন? আজকে তো অফিস নেই,
তারা কিসের এত? হ্যাঁ, কি হয়েছে তোমার আমাকে বলো। কয়দিন যাবত তোমাকে এমন লাগছে কেন? কিছু হয়নি, সময় হলে সব জানতে পারবে। লাবিব উঠে চলে গেল রুমে। অনুষা মন খারাপ করে বসে রইল। দেখল পাশেই লাবিবের ফোন পড়ে আছে। মেসেঞ্জারে একটা মেসেজ আসলো শব্দ করে। অনুষা ফোন হাতে নিয়ে দেখে লাবিবের বন্ধু নুহাতের মেসেজ। অনুষা লক্ষ্য করল মেসেজে লেখা ছিল, কিরু বন্ধু, তোর বউ কি এখনো আছে নাকি বিদায় করেছিস? বিদায় না করে থাকলে জলদি বিদায় কর। এমন চরিত্রহীন মেয়েকে তোর ঘরে রাখলে তোর সংসার সুখের হবে না। ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারবি তুই। আনিশার প্রচণ্ড রাগ হলো। লাবিবের ফোনটা ছুঁড়ে ফেলে দিল সোফায়। কোনো মতে নিজেকে শান্ত করে ভাবল, দেখি লাবিব কি করে। আমার প্রতি ওর কতটুকু বিশ্বাস আছে। কিছুই বলবো না আমি ওকে। দুদিন পর লাবিব আগের মতো স্বাভাবিক আচরণ করছে। অনুষার সাথে ঠিকভাবে কথা বলছে। অনুষা একটু অবাক হলো, বুঝতে পারছে না কিছুই। এরপর লাবিব ওর ভাবনা কাটিয়ে বলল, তুমি নিশ্চয়ই ভাবছো আমি কয়েকদিন এমন অদ্ভুত আচরণ করে এখন আবার ভালোভাবে কথা বলছি কেন হঠাৎ করেই, তাই না? হ্যাঁ, কি হয়েছে বলবে? তুমি জানোই তো, তবুও বলছি। কয়েকদিন আগে নুহাত আমাকে কয়েকটা স্ক্রিনশট দিয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল তুমি কারো সাথে পরকীয়া জড়িত। তোমার ফোন চেক করেছিলাম সন্দেহ দূর করার জন্য, সেখানেও কিছু পাইনি। আরও সন্দেহ বেড়ে গেল। ভেবেছিলাম হয়তো ডিলিট করে দিয়েছ। কয়দিনে ভালো করে খোঁজ নিলাম, আর খোঁজ নিয়ে জানতে পারলাম নুহাত ফেক স্ক্রিনশট বানিয়েছে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য। আমার প্রমোশনের কথাবার্তা চলছে অফিসে। আমার মধ্যে বাড়তি একটা চিন্তা ও ঝামেলা চাপিয়ে আমার অফিসের অ্যাক্টিভিটি কমাতে চেয়েছে, যাতে আমার প্রমোশন আটকে যায়। কিন্তু আমার মনে সন্দেহ জাগলেও তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, তাই আমি খোঁজ নিয়েছি কয়েকদিনে, আর সত্যতা যাচাই করতে পেরেছি। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে কয়েকদিন খারাপ আচরণ করেছি। তুমি আমাকে এতটা বিশ্বাস করো, এই আমার জন্য অনেক। বিশ্বাস না থাকলে তো তুমি অনেক আগে আমাকে তাড়িয়ে দিতে। আমার ভাগ্য খুব ভালো বিধায় তোমার মতো একজন সুপুরুষ পেয়েছে জীবনে। লাবিব অনুষাকে বুকে জড়িয়ে ধরল। আমরা অনেক সময়ই কোনো কিছু না দেখে বা হঠাৎ শুনে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু এটা উচিত নয়। আমাদের আগে সত্যতা যাচাই করতে হবে বিষয়টা নিয়ে, তারপর প্রতিক্রিয়া দেখাতে হবে। নয়তো সামান্য ভুলের কারণে সুন্দর সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়। তোমাকে যে বিজ্ঞাপনটা দিতে বলেছিলাম সেটার আপডেট কি? এখনও পছন্দ মতো কাউকে পাইনি। ওদের কিছু জানি না, আমার কাল থেকে লোক লাগবে। আজ বস আমাকে খুব অপমান করেছে। কেন? আমি ফারিহাকে সাথে নিয়ে যাই, এতে নাকি অফিসের সবার ডিস্টার্ব হয়। তোমাকে তো কতবার বলেছি জবটা ছেড়ে দাও, আমার একার ইনকামই তো যথেষ্ট। আমি তো বলছি না যথেষ্ট নয়, আমার জব করতে ভালো লাগে। তুমি অফিসে চলে যেতে আমার বাসায় একা বসে থাকতে বিরক্ত লাগতো বলেই আমি জবটা নিয়েছিলাম। তুমি বলেছিলে, আর এখন হুট করে ছেড়ে দেওয়া সম্ভব না। তাহলে ভাবো কি করবে? ভাবাভাবি কিসের? তোমার ফোনটা দাও, আমি দেখি কে কে আগ্রহী জবটার জন্য। শাকিল আর শাইলার 4 বছর বয়সী মেয়ে ফারিহা। বাসায় তারা একা থাকে বলেই শাইলা অফিসে যাওয়ার সময় তার মেয়ে বাবুকে সাথে নিয়ে যায় প্রতিদিন। কিন্তু অফিসে ঝামেলা হয় বলেই বাবুকে দেখার জন্য কাজের মানুষ চেয়ে তার একটি বিজ্ঞাপন দিয়েছিল। এক মহিলার সিভি দেখে সে বলল, এই মহিলাকে দেখো, ভালোই মনে হচ্ছে। ফোন দিয়ে কাল আসতে বলি। আচ্ছা। পরদিন সকালে রানু নামের সেই মহিলা আসলেন ইন্টারভিউয়ের জন্য। শাকিল এবং শাইলা দুজন মিলেই কথা বলে। রানুকে জবটা দিলেন তাদের বাবুকে দেখাশোনা করার। রান্নার দায়িত্বটাও রানু চেয়ে নিল তাদের থেকে। যাক বাবা, আজ থেকে একটা টেনশন তো কমলো। হ্যাঁ, আজ থেকে তোমারও আর কথা শুনতে হবে না। রান্নার ঝামেলাটাও মিটে গেছে। অফিস থেকে এসে এখন আর যুদ্ধ করতে হবে না। প্রতিদিন তারা নিশ্চিন্তে অফিস যেতে লাগলো ফারিহাকে বাসায় রেখে। কিন্তু কিছুদিন পর শাইলা খেয়াল করল ফারিহা আগের মতো দুষ্টুমি করছে না, কথা বলছে না, এমনকি প্রায়ই তার জ্বর আসছে। খাওয়া দাওয়া বন্ধ, একদম রোগা হয়ে যাচ্ছে। এক শুক্রবারে ফারিহাকে গোসল করানোর সময় শাইলা দেখল ফারিহার পিঠে নীল দাগ। ফারিহার খুব জ্বর হচ্ছে ইদানিং, জানো। আজ গোসল করানোর সময় দেখি পিঠে নীল দাগ। তোমার ডাক্তার বন্ধুকে একটু বাসায় আসতে বলো তো। কি বলো? আচ্ছা, আমি এখনই ফোন দিচ্ছি ওকে। সন্ধ্যায় ডাক্তার বন্ধু এসে ফারিহাকে চেক করতে গেলেই ফারিহা ভয়ে চিৎকার দিয়েই মায়ের কোলে লুকিয়ে গেল। বহু কষ্টে ডাক্তার চেক আপ করে জানালেন, বাবু কি রিসেন্টলি কোথাও গিয়েছিল যেখানে সে ভয়ঙ্কর কিছু দেখেছে? না তো, আমরা তো ওকে বাসায় রেখে যাই রানুর কাছে। রানুকে নতুন রেখেছি ওকে দেখাশোনা করতে। ভাবি, বাবু আসলে এমন ভয়ঙ্কর কিছু দেখেছে বা এমন কিছু হয়েছে ওর সাথে, তাই সে ভয় পেয়েছে, আর সেজন্য তার ঘন ঘন জ্বর হচ্ছে। ও কি আপনাদের কিছু বলার চেষ্টা করেছিল? না, আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছে। আমরা এসে দেখি সে ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠলেও বেশি একটা কথা বলে না, আগের মতো খেলতেও চায় না, বায়না ধরে না কিছুর।
আপনি একটু রানুকে জিজ্ঞেস করবেন যে এমন কিছু ঘটেছিল কিনা বাসায় যা দেখে ফারিহা ভয় পেয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপাতত এগুলো খাওয়াতে পারেন। আর তাকে বকাঝকা একদম করবেন না, একটু বেশি বেশি আদর করবেন। সম্ভবত আপনি দূরে থাকাতেই সে আরও বেশি ভয় পাচ্ছে। ওর পিঠে যে নীল দাগটা দেখালাম সেটা কিসের হতে পারে? হয়তো পড়ে গিয়েছিল, চিন্তার কিছু নেই। আমি চেক করেছি, কোনো ইনজুরি হয়নি, ঠিক হয়ে যাবে এটা। পরদিন সকালে রানু আসতেই শায়লা জিজ্ঞেস করল, তুমি কি ফারিহাকে নিয়ে বাইরে গিয়েছিলে? না আফা, কেন? বাসায় কি কেউ এসেছিল? কেউ আসেনি তো। ও কি পড়ে গিয়েছিল? বাচ্চা মানুষ, খেলতে গেলে একটু আধটু তো পড়েই। রানুর জবাব শুনে শায়লার একটু সন্দেহ হলো। বেডরুমে গিয়ে শাকিলকে বলল, আজ আসার সময় একটা সিসিটিভি ক্যামেরা কিনবে। ওমা, সিসিটিভি দিয়ে কি করবে তুমি? উফ, ধীরে বলো, রানুকে আমার সন্দেহ হচ্ছে। কিছু প্রমাণ ছাড়া তো কাউকে সন্দেহ করা উচিত নয়। আজ রাতেই সিসিটিভি লাগাবো। ঠিক আছে, আমি ফেরার সময় নিয়ে আসবো। এখন ওকে কিছু বলো না, চল, অফিসে দেরি হচ্ছে। রাতেই তারা সিসিটিভি ক্যামেরা ফিট করলো পুরো বাসায়। পরদিন অফিস থেকে ফিরে যখন ফুটেজ চেক করলো, আকাশ ভেঙে পড়ল তাদের মাথায়। সিসিটিভিতে দেখতে পেল রানু কিভাবে শাসাচ্ছে ফারিয়াকে, হাত পা বেঁধে মারছে এইটুকু ছোট্ট বাবুটাকে, খাবারও খেতে দিচ্ছে না। পুরো ফুটেজ দেখার আগেই কান্নায় ভেঙে পড়ল শায়লা। আল্লাহ, এখন পিশাচের হাতে আমার বাবুকে তুলে দিয়েছিলাম। এই মহিলাকে আমি ছাড়বো না। কি ক্ষতি করেছিলাম আমি তার? আমি তো কম টাকা দিই না তাকে। সে কেন আমার মেয়ের সাথে এমন করলো? কেন? আমি একে উচিত শিক্ষা দিব যেন আর কখনো কারোর সাথে সে এমন কিছু করতে না পারে। তারপর শাকিল রানুর নামে জিডি করল থানায়। শায়লাও বুঝতে পারল সে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে কত বড় সর্বনাশ করেছে তার মেয়ের। আমি জব ছেড়ে দিচ্ছি। যে জবের জন্য আমার বাচ্চার জীবন ধ্বংস হবে, সে জবের প্রয়োজন নেই আমার। আগে আমার বাচ্চার ভবিষ্যৎ, পরে অন্য কিছু। নিজেদের স্বপ্ন, ক্যারিয়ার কিংবা উচ্চবিলাসী জীবনের আশায় অনেক বাবা মাই সন্তানকে কাজের লোক কিংবা ডে কেয়ারে রেখে যায়। অনেক ক্ষেত্রেই সেসব শিশুর জন্য নিরাপদ নয়। শিশুর ভালো ভবিষ্যতের জন্য, নিরাপত্তার জন্য নিজের সন্তান নিজেকেই দেখাশোনা করা উচিত। তবে সেটাও যদি সম্ভব না হয়, তবে আপন মানুষদের কাছেই দায়িত্ব দেওয়া উচিত। বাইরের মানুষকে বিশ্বাস করা উচিত নয়। মা, আপনি আর আপনার ছেলে কোন ধাতুতে গড়া বলুন তো? কেন, আমি আর আমার ছেলে কি করলাম? আমি সারাদিন এত কাজ করি, তবু আপনাদের চোখে পড়ে না? কি এত কাজ করো তুমি? এই যে প্রতিদিন ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছা, থালা বাসন ধোয়া, কাটাকুটা করা, রান্নাবান্না করা, কাপড় কাচা, এগুলো সব তো আমি একাই করি। এটাই তো তোমার কাজ, তো তুমি করবে না, তোকে আমি করব? আমি তো তা বলিনি যে আপনি করবেন। আমি শুধু বলছি আমি এত কাজ করি, তারপরেও আপনি সারাদিন বলেন আমি শুয়ে বসে খাই। আপনার ছেলে বলে আমার কাজে 4 আনার দাম নেই। যে কাজ করে কোনো অর্থ উপার্জন করা যায় না, সে কাজের মূল্যায়ন কেউ করে না। এটা ভুল কথা বললেন আপনি মা। যে কাজ মূল্য দিয়ে করানো যায় না, সে কাজের মূল্যায়ন করা উচিত। উচিত বললেই তো আর হয় না। তুমি আর কি কাজ করো? এর দ্বিগুণ কাজ করেছি আমি। গ্রামে থাকতাম তখন কখনো গ্যাসে রান্না করিনি, লাকড়ির চুলায় রান্না করেছি, কল চেপে পানি তুলেছি, ধান পান সহ কত ফসল সেরেছি, অথচ কেউ কোনোদিন কোনো কাজের মূল্যায়ন করেনি। মা, আপনি তো জানেন কোনো কাজের মূল্যায়ন না করলে কতখানি খারাপ লাগে। তাহলে আপনি আমার সাথে এমন করেন কেন? দেখো বৌমা, আমি যেটাই দেখেছি আমি সেটাই করি। আমি কখনো আমার শাশুড়িকে দেখিনি কাজের মূল্যায়ন করতে। এজন্য আমিও তোমার সাথে মাঝে মাঝে খারাপ আচরণ করে ফেলি। আপনাকে কুকুর কামড় দিলে কি আপনিও কুকুরকে কামড় দেবেন? না, আমি কেন সেটা করব? তাহলে আপনার শাশুড়ি যা করেছিল আপনি সেটা করা বাদ দিন না মা। বাদ দিয়ে আমাকে সাহায্য করুন না। কি সাহায্য করতে হবে তোমাকে? আসুন কানে কানে বলি। তারপর লিঙ্কে রুবিনার কানে কানে প্ল্যানটা বলল। প্ল্যানটা শুনে রুবিনা বেগম হেসে দিলেন এবং উনি রাজি হলেন। পরের দিন সকালবেলা রুবিনা বেগমের ছেলে রাসেল যখন ঘুমাচ্ছিল, তখন রুবিনা বেগম তাকে ডাকতে লাগলেন, রাসেল, এ রাসেল, বাবা ওঠ। এত সকাল সকাল রুবিনা বেগমের ডাক শুনে তার ছেলে ধটপড়িয়ে উঠে বসল। তারপর বলল, কিছু কি হয়েছে মা? এত সকাল সকাল ডাকছো যে? হ্যাঁ, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার রুমে আয়। কি কথা এখানে বলো, আর আমার অফিস আছে তো। কি কথা সেটা এখানে বলা যাবে না, আর কাজ আছে বলেই তো ডাকছি। কথাটা বলেই রুবিনা বেগম উঠে চলে গেলেন। তারপর রাসেল উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তার মায়ের কাছে এসে বসলেন। তখন রুবিনা বেগম ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, তোর পারিশ্রমিক কত? হঠাৎ এই কথা? দরকার বলেই তো জিজ্ঞেস করছি। মাসিক 30,000 টাকা বেতন আমার, তাহলে দৈনিক পারিশ্রমিক 1,000 টাকা। আচ্ছা,
তারপর রুবিনা বেগম তার ঘরের ড্রয়ার থেকে 1000 টাকা বের করে ছেলের হাতে দিলেন আর বললেন, এই না তোর একদিনের পারিশ্রমিক। আজ তুই অফিস যাবি না, অফিস না যেয়ে এখানে থাকবি আর বাসার সব কাজ করবি। রাসেল তার মায়ের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। এজন্য আবারও জিজ্ঞেস করল, আমি কেন আজ অফিস ছুটি নিব? বললাম তো দরকার আছে তাই। সেটা না হয় ছুটি নিলাম, কিন্তু তার জন্য 1000 টাকা দেওয়ার কি আছে? বাসায় কি এমন কাজ? কি এমন কাজ আজ করেই বোঝ। রাসেল উঠে আগে রান্নাঘরে গেল। সেখানে কালকের সব থালা বাসন রাখা। থালা বাসন পরিষ্কার করে সবার জন্য নাস্তা বানাতে গেল। রাসেল অপটু হাতে সব পুড়িয়ে ফেলল। তারপর সবাইকে নাস্তা দিতে গেল। নাস্তা দেখে লিঙ্কি হেসেই ফেলল আর বলল, সামান্য নাস্তাটুকু বানাতে পারো না? কথাটা শুনে রাসেল রেগে গেল আর বলল, একে তো কত কষ্ট করে বানিয়েছি, তার উপর আবার এই কথা? আমিও তো কষ্ট করেই বানাই। কই তুমি তো সামান্য একটু খারাপ হলেও কথা শোনাতে ছাড়ো না। রাসেলের এবার খারাপ লাগলো। আসলেই তো সে খাবার নিয়ে লিঙ্কির সাথে খুব চেঁচামেচি করে। ঘর ঝাড়ু দিয়ে কাপড় ধুয়ে দুপুরের জন্য খাবার তৈরি কর। রাসেল একে একে সব করতে লাগলো। প্রথমে ঘর ঝাড়ু দিল, তারপর কাপড় ধুলো, কোনো মতে রান্নাটা করল। তারপর সবাই খেতে বসে আবারও হেসে দিল। তখন রাসেল বলল, আমার অফিসের থেকেও বাসার কাজগুলো কঠিন। তোমাদের 1000 টাকা আমি ফিরিয়ে দিব, শুধু আমাকে এই প্যারা থেকে মুক্তি দাও। এবার লিঙ্কি বলল, এই প্যারার কাজগুলি আমি প্রতিদিন করি, অথচ সামান্য একটু এদিক ওদিক না হতেই তুমি আমার সাথে মিসবিহেভ করো, এটা কি ঠিক? রাসেল এবার মাথা নিচু করে লিঙ্কিকে বলল, আমার ভুল হয়ে গেছে, আর কখনো তোমার কাজকে ছোট করে দেখব না। রুবিনা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোর বাবাকেও যদি আমি বোঝাতে পারতাম। আপনার স্ত্রী ঘরে কাজ করে, আপনি বাহিরে, এই জন্যই সংসারটা সুন্দর। তার কাজের পারিশ্রমিক নেই দেখে তার কাজকে ছোট করবেন না, বরং স্ত্রীর হাতে হাতে কাজ করে তাকে সহায়তা করুন। সামির রাতে অফিস থেকে বাসায় ফিরতে সামিরা হাত থেকে ফোনটা বিছানার উপর রেখে তার স্বামী সামিরকে বলে, খবর দেখেছেন দেশের অবস্থা যে খুব একটা ভালো না? সামির গা থেকে কোট খুলতে খুলতে অন্য মনস্ক হয়ে উত্তর দিল তার স্ত্রীকে, না, সিলেটে বন্যা শুরু হয়েছে আবার। গতবারের থেকে এবার সব থেকে খারাপ অবস্থা সেখানে। পানির উচ্চতা ঘন্টায় ঘন্টায় বাড়ছে। সামির তার বউয়ের কথা শোনার তেমন আগ্রহ দেখালো না। কোটটা খোলা শেষ হলে বাথরুমে ঢুকতে ঢুকতে বউকে বলল, ক্ষুধা লেগেছে, আগে খেতে দাও, পরে কথা শুনবো। এই বলে সামির বাথরুমে ঢুকে যায়। সামিরা মুখটা কিছুটা কালো করে ডাইনিংয়ে চলে আসে সামিরের খাবার বাড়তে। সবাই খেতে বসলে কোহিনুর বেগম খাবারের মাঝে হঠাৎ বলে ওঠেন, সুমাইয়া কল করেছে আজ, সিলেটে বন্যা হচ্ছে। আমি তো একথা শোনা মাত্রই চিন্তায় পড়ে গেছি। পরে ও বলল ওদের ওখানে বন্যার পানি আসার কোনো সম্ভাবনা নেই। তারপর চিন্তা গেল আমার, ওটা তো মেইন সিলেট শহর, তাই বন্যার পানি ওখানে প্রবেশ করবে না মা। নদীর আশপাশের এলাকাগুলোতে আর কি বন্যা হচ্ছে, এই। যাক, মেয়েটা আমার নিরাপদে আছে, এটাই অনেক। বলে কোহিনুর বেগম আবার খাওয়াতে মনোযোগ দেন। সুমাইয়া হচ্ছে কোহিনুর বেগমের ছোট মেয়ে। তার সিলেট শহরে এক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছে, তাই সে এখন সেখানেই থাকে। খাওয়া শেষ করে সামিরা রাতে যখন ঘুমোতে যায় তখন মোবাইলটা আবার একটু হাতে নেয়। নিউজ ফিড ঘাটাঘাটি করে। পুরো নিউজ ফিড জুড়ে শুধু বন্যা, মানুষের ঘরবাড়ি সব ভেঙে চুরে নিয়ে যাচ্ছে, গবাদি পশু পাখিগুলো মারা যাচ্ছে, তাদের রাখার কোথাও কোনো ঠাঁই হচ্ছে না, গৃহস্থ মানুষের কান্না আর আজাহারি। এসব দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারেনি। পরদিন ফোনটা আবার হাতে নিতে চোখজোড়া ছানা বড়া হয়ে যায় সামিরার। গতকাল রাতেই তো দেখল সিলেটের বন্যা হাঁটুপানি সমান। এখন তা মানুষের ঘরের চালের উপর পর্যন্ত অতিক্রম করেছে। তাছাড়া আরও অনেকগুলো এলাকায় পানি প্রবেশ করেছে। এ আরও ঘন্টায় ঘন্টায় বাড়ছে। ইস আল্লাহ, কি শুরু হয়েছে! রহম করো। সামিরার পরক্ষণে ননদের কথা মনে পড়ে যায়। বিপদ আসার আগে কি ননদকে বলে দিবে ঢাকায় চলে আসতে? আল্লাহ না করুন, বিপদের কথা তো বলা যায় না। পরে সামিরা কোহিনুর বেগমকে সব কথা বলে। কোহিনুর বেগম পরক্ষণে হুঙ্কার দিয়ে ওঠেন, মাথা খারাপ! বন্যা যেখানে হচ্ছে ওটা ওদের স্থান থেকে তো অনেক দূরে, ওইদিকে বন্যা আসার কোনো উপায় নেই। সামিরা রাতে বসে যখন আবার ফেসবুক ঘাটাঘাটি করছে তখন দেখল কিছু মানুষ সিলেটের বন্যা কবলিত মানুষগুলোর জন্য ফান্ড তোলার চেষ্টা করছে। এছাড়া সবাইকে সিলেটবাসীদের সাহায্য করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে আহ্বান করা হচ্ছে। অনেক মানুষ টাকাও পাঠিয়ে দিচ্ছে তাদের দেওয়া বিকাশ নাম্বারগুলোতে। প্রায় ৮ ঘন্টার ব্যবধানে ৫ লক্ষ টাকা ছাড়িয়ে যায় তাদের। তবে এই ৫ লক্ষ টাকা কিছু না, কোটি কোটি টাকা দরকার সিলেটবাসীর জন্য এখন। কেননা সেখানে ক্ষতিগ্রস্তের হার লাখের কাছে কিছুই না।
সামির অফিস থেকে বাসায় এলে সামিরা সামিরকে বলে, দেশের নানান প্রান্ত থেকে নানান মানুষ বন্যাগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভালো খবর তো। আমি বলি কি, জীবনের টাকা থেকেও জীবনের মূল্য অনেক বেশি। টাকার কথা ভেবে যদি আমরা এখন এই দুর্যোগের সময় মানুষের পাশে না দাঁড়াই, তাহলে আসলে একদিন এই টাকা ঠিকই থাকবে, কিন্তু সেই মানুষগুলো থাকবে না। তুমি আসলে কি বলতে চাচ্ছ সামিরা? আমি তোমার কথা ঠিক পরিষ্কার বুঝতে পারলাম না। পরিষ্কার করে বলো। তোমার ব্যাংকে তো প্রায় 15 লক্ষ টাকার মতন ডিপোজিট করা আছে, তাছাড়া অন্য জায়গায় ইনভেস্টও করা আছে লাখ লাখ টাকা। এই টাকাগুলো থেকে যদি কিছু টাকা বন্যায় কবলিত মানুষগুলোকে দান করতেন, তাদের খাওয়া দাওয়া থাকা সব কিছু নিয়ে দেখলেনই তো কত সংকটপন্ন অবস্থা। আর বেশি না, 3 লাখ টাকার মতো যদি দিতেন, আর আপনার টাকাগুলো কিন্তু 3-4 মাসের মাথায় আবার রিকাভার করে ফেলতে পারতেন। আপনার সক্ষমতা আছে। জাস্ট এই সময়টার জন্য নিজেদের কথা যদি না ভেবে যদি একটু ওই মানুষগুলোর কথা একটু চিন্তা করে সাহায্যটুকু করা যেত, মানুষগুলোর তো খুব উপকারী হতো। মহান আল্লাহ বরং সব থেকে বেশি খুশি হতেন। সামির সামিরার কথায় অবাক হয়ে বলে ওঠে, কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? আমি টাকাগুলো ব্যাংকে রেখেছি মোহাম্মদপুরের জমি কিনব। সেই কবে থেকে স্বপ্ন দেখে এসছি ঢাকায় নিজের জমি করে বিল্ডিং বানিয়ে একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকব। আর তুমি আছো অন্যের চিন্তায়। অবাক হলাম খুব। একবারও ভাবলে না অন্যকে টাকাগুলো দিলে নিজের কত বড় লোকসান? তুমি এখনও অবুঝ। বলে সামির যেন কিছুটা রাগ হয়ে যায়, তারপর রুম থেকে বেরিয়ে চলে যায়। সামিরার চোখ দিয়ে কেন জানি আপনাতেই টপ টপ করে পানি বেয়ে পড়ছে। এমন সময় সামিরার মা আক্তার জাহান কল করেন। একটা কথা শুনেছিস? সামিরা বাম হাত দিয়ে চোখের পানি মুছে নিল, তারপর মাকে বলল, কি? এই যে আমাদের পাশের বাসার আফজাল মিয়া আছে না, ওনার মেয়ে রাবেয়াকে যে সিলেটে বিয়ে দিল। সামিরা মুহূর্তেই চমকে ওঠে, বলে উঠল, হ্যাঁ হ্যাঁ মা, তার কি অবস্থা? ঠিকঠাক আছে তো সে? ভালো নাই রে, ওদের ওখানে নাকি 2 জন মানুষ মারা গেছে, পানি চাল সমান উঠে গেছে। ও এখন চালের উপর টং বানিয়ে থাকছে, সাথে পোষা একটা গাভী আছে নিজেদের। গাভীটাকে নিয়ে চালের উপর অবস্থান করছে। আশ্রয় কেন্দ্রেও যাচ্ছে না, যে কোনো সময় মাথার উপর পানি উঠে যেতে পারে। আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না কেন মা? যাবে আর কিভাবে? নিজে চলে গেলে সাথের ওই পোষা প্রাণীটার কি হবে বল? সামিরা মায়ের কথায় যেন আরও কেঁদে উঠল। এমন সময় বাইরে শাশুড়ি মায়ের চিল্লাপাল্লার আওয়াজ শুনতে পায় সামিরা। মাকে বলল, মা একটু পর তোমাকে কল করছি। বলে কল রেখে দিয়ে বাইরে আসে সামিরা। সামিরার শাশুড়ি সামিরাকে দেখে যেন আরও রেগে ওঠে, বলে উঠল, টাকা কি তোমার বাপের থেকে আনবে যে ছেলেকে বলো বন্যায় টাকা দিতে? নিজেরা খেয়ে বাঁচতে পারি না, আবার অন্যদের কথা ভাববো? বলি কি, আগে নিজের কথা ভাবো। আমার ছেলে তো ইনকাম করে সংসার চালায়, নিজে বুঝবে কি করে? 1 টাকা তো নিজে ইনকাম করো না। মা, কাউকে সাহায্য করা কি খারাপ? আর সাহায্য তো আপনি তাদের সবসময় করছেন না, এই বিপদের সময়টুকুতেই তো শুধু। মা, দয়া করে একটু তাদের কষ্টটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আমরা যদি এরকম পরিস্থিতিতে থাকতাম তখন আমাদের কি অবস্থা হতো? নিজেদেরকে তাদের স্থানে একটু চিন্তা করুন মা। চুপ করো, সাহস কত আমার মুখের উপর কথা বলে! 3 লাখ যেন ওর বাপের বাড়ি থেকে এনে দিবে। বলে কোহিনুর বেগম নিজের কাজে চলে যান। সামিরও সেখানে দাঁড়িয়েছিল। সে তার মাকে সামিরার সাহায্য করার কথাগুলো বলে দিয়েছে। সামিরা তা বুঝল। রাগে, অভিমানে, ঘৃণায় প্রচণ্ড ঘৃণা হচ্ছে ওর স্বামীর উপর। একে তো সাহায্য করবেই না, আবার কথাগুলো শাশুড়িমাকে বলে দিতে হলো। এতটা নির্দয়ার অমানবিক সামির। একদিন রাতে ঘুম থেকে উঠে হঠাৎ সামিরা জেগে যায়। সামিরও পাশে শুয়েছিল। মায়ের চিৎকারে সে রুম থেকে বেরিয়ে যায়। সামিরাও পেছন পেছন যায়। শাশুড়িমা কাঁদছেন, অবলার মতো কাঁদছেন। সামির জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? শাশুড়ি মায়ের কান্না যেন আরও বেড়ে যায়। সামির কোহিনুর বেগমকে আরও শক্ত করে ধরে। বলো মা, কি হয়েছে? সামিয়া কল দিয়েছে, ওদের বাসা বন্যায় ডুবে গেছে। আমার নাতিটাও বেঁচে নেই, মারা গেছে আমার নাতি। বন্যায় সব নিয়ে গেছে, ও আল্লাহ রে! বলে শাশুড়িমা আরও যেন কান্নায় ভেঙে পড়েন। সামির কেঁদে ওঠেন সাথে সাথে। সামিরাও কেঁদে দেয়। ননদের ছেলেটার বয়স 2 বছর মাত্র, বাচ্চা মানুষ, ঘুমেছিল। আর ঘুমের মধ্যেই বাসায় বন্যার পানি প্রবেশ করে। কেউ বুঝতেই পারেনি। যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে সামিরার ছেলেটা মারা যায়। বিপদের সময় কাউকে সাহায্য করতে কখনো কৃপণতা দেখাবেন না। একদিন হয়তো এই বিপদে আপনারও পড়তে হতে পারে। রুমে বসে মোবাইল চালাচ্ছে আবির। আবিরের বাবা আজমল সাহেব তখন আবিরকে ডেকে বলল। আবির বিরক্ত হয়ে বলল, কি এমন আহামরি কুরবানি দিচ্ছ যে তাকে খাবার দিতে যেতে হবে আমাকে? 5 জন মিলে একটা গরু নিয়েছো,
বন্ধুদের সামনে মুখ দেখাতে পারছি না। আমার বন্ধুদের সবাই 2-3টা করে কোরবানি দিচ্ছে। আজমল সাহেব পেপার পড়তে পড়তে বললেন, তোর নিজের চাইতে বড় অবস্থা সম্পন্নদের সাথে বন্ধুত্ব করতে বলেছে কে? তাহলে তো আর লজ্জা লাগতো না। আমার বন্ধুত্ব করতে লজ্জা লাগবে কেন? লজ্জা তো লাগে মধ্যবিত্ত বাবার ঘরে জন্ম নেওয়ার জন্য। আজমল সাহেব মুচকি হেসে বললেন, তাহলে নিজেকে সেভাবে তৈরি করো যেন তোমার সন্তানের সে আফসোস না থাকে, তাদের যেন তোমার সন্তান হয়ে জন্মাতে লজ্জা না লাগে। পড়াশুনো তো শিখিয়ে দিয়েছি, বাকিটা তোমার হাতে। আবির রুমের দিকে চলে যেতে যেতে বললেন, আমি তোমার চেয়ে বেশি খুশি রাখবো আমার সন্তানদের, তাদের ইচ্ছে অপূর্ণ রাখবো না। ঈদে কোরবানে এইভাবে লজ্জা পেয়ে পালিয়ে বাঁচতে হবে না। আজমল সাহেব ছেলের দিকে একবার তাকালেন শুধু, মাথা নেড়ে হেসে আবার পেপার পড়তে লাগলেন। আবির শব্দ করে দরজা বন্ধ করে দিতেই আজমল সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দায়িত্ব নেওয়ার আগে, সংসার বোঝার আগে আমিও এরকম ভাবতাম। বাবারা কত কষ্ট করে সন্তানদের আবদার আদিক্ষেতা করতে শুরু করে, তা বাবা না হলে কিভাবে বুঝবি রে খোকা? 10 বছর পার হয়ে গেল। আবির সবার চেয়ে ভালো নাম্বার পেয়ে এখন একটা বড় কোম্পানিতে চাকরি করে, 40,000-এর বেশি মাইনে। মুখের কথায় অনেক টাকা হলেও সংসার খরচের জন্য এই টাকাতেই কিছুই হয় না আজকাল। বাসা ভাড়া, ঘর খরচ, বাচ্চাদের স্কুল খরচ সব শেষে হাতে 5,000-ও থাকে না, যা জমাবে বড় কোনো অনুষ্ঠানের জন্য। সামনেই ঈদ। আবিরের ফোন বাজছে। ফোন ধরতেই তার মেয়ে অধরা বলে উঠল, বাবা কখন আসবে? আমরা শপিং করতে যাব না? আমি কিন্তু রেড গাউন নিব এবার। তুমি গতবার বলেছিলে আমাকে এবার কিনে দিবে। আবির আচ্ছা বলে ফোন কেটে দিল। আবির সস্তা দামের একটা জামা নিয়ে ঘরে ঢুকতেই তার মেয়ে জামাটা ছুঁড়ে মেরে বলল, তুমি পচা বাবা, আমার কোনো আবদার রাখো না। আমার সব ফ্রেন্ড এবার গাউন কিনেছে, তুমি আমার বাবা না হলেই ভালো হতো। পচা বাবা। আবির চুপ করে থাকে, দীর্ঘশ্বাস ফেলে। এমন কোনো আবদারের কথা উঠলে আবিরের মন ভারী হয়ে যায়। বাবার কথা মনে পড়ে। মনে হয় যেন বাবা সোফায় বসে হাসছে আর বলছে, কি রে খোকা, পারলি আমার চেয়ে ভালো বাবা হতে? তোমার জন্য কি আনবো মামুনি বলো? বলেন তোমার জন্য কি নিয়ে আসবো মামুনি? এই লাইট মার খাইতো আনবো? আচ্ছা আনবো হ্যাঁ। বুঝে না হ্যাঁ। কাট। আচ্ছা টাকাটা রাখ। এটা কি হবে? ফোন করা রাখ। মেয়ে পড়াশোনা, এই বিল সেই বিল, কারেন্ট বিল, গ্যাস বিল সব দিতে হবে, এসি বিল কিচ্ছু নাই। আমি বুঝি না কিছু, এই সব এই সব বলে আচ্ছা ভাই বলেন, আচ্ছা রাখো না এটা। আচ্ছা রাখো না। এবার সামনে সামনে টাকা বন্ধ। এই টাকা ছুড়ে মার ওর গায়ে। ফোন করা